যে আমরা দেখেছিলাম যে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিনা যখন বৈঠক করেছেন তার সঙ্গে ঠিক কি ধরনের ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে মনে করা হচ্ছিল যে বাংলাদেশে হয়তো এই ধরনের কিছু একটা ঘটতে পারে। সেক্ষেত্রে এখানে চীনের ইন্টারেস্ট কতটা থাকতে পারে, কারণ চীন তো ভারতকে সবসময় বিপাকে ফেলার চেষ্টা করে এসেছে। আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছিলাম যে চীন আগ বাড়িয়ে ঋণ দেওয়ার নাম করে এসে কিভাবে শ্রীলঙ্কারও বলা যেতে পারে যে এক প্রকার সর্বনাশ করেছে। দেখুন, চীনের যেটা সব থেকে ভয়ঙ্কর অস্ত্র গত 10 বছর 12 বছরের, যদি তাদের আমরা ডিপ্লোমেসিটাকে ভালো করে স্টাডি করি, সেটা হলো ইনফ্রাস্ট্রাকচারাল ডিপ্লোমেসি। তারা আগে জিনিসপত্র তৈরি করে দেয়, তারপরে সেই জিনিসপত্রগুলো রেন্ট আউট করে এবং সেই রেন্টগুলোকে এমনভাবে চাপায়, তার ইন্টারেস্টগুলো এমনভাবে চাপায় যে ইভেনচুয়ালি একটা গভর্নমেন্ট আস্তে আস্তে দিনের পর দিন ইকোনমিক ক্রাইসিসে চলে যায়। এবং ইকোনমিক ক্রাইসিসের চলে যাওয়ার পরে তাদের একটাই পথ বেঁচে থাকে যে তারা গিয়ে আত্মসমর্পণ করবেন, যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে ঘটেছে। বাংলাদেশের ক্ষেত্রেও তাদের ওপেন এন্ড স্ট্র্যাটেজি এটা হয়েছিল এবং এই একই জিনিস ওরা বারবার বিভিন্ন জলপথ দিয়ে চেষ্টা করেছে, বিভিন্ন রকম বাণিজ্যিক ইন্টারভেনশনের চেষ্টা করেছে এবং বাংলাদেশও অনেকভাবে চীনের সাথে বাণিজ্য করেছে। আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশ যদি হাত ধুয়ে ফেলে বাংলাদেশ গভর্নমেন্ট সেটা নয়। এবং এটাও ঠিক, বাংলাদেশ গভর্নমেন্টও একটা পয়েন্ট অফ টাইম অবধি এবং খুব রিসেন্ট সময় অবধিও একটা অদ্ভুত ব্যালেন্স রাখার চেষ্টা করেছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, যেটা ডিপ্লোম্যাটিক্যালি খুব সুন্দর একটা স্টান্ট ঠিকই। কিন্তু আজকের মতো স্টেটাস, আজকের মতো অবস্থানে যখন প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার জন্য চীনকে না বেছে ভারতবর্ষকে বাঁচলেন, তখন প্রমাণ হয়ে যায় যে হু ইজ ইউর ফ্রেন্ড ইন নিড। তো আমার পয়েন্টটা হলো যে যখন আজকে চীন এতটা বাজেভাবে বাংলাদেশে পেনিট্রেট করছে বা বাংলাদেশে তাদের যা পলিসি লেভেল পেনিট্রেশন করা দরকার তার থেকে অনেকটা এগিয়ে গিয়ে তারা পেনিট্রেট করছে, তখন বাংলাদেশ গভর্নমেন্ট কি নিজে অনেক অনেক কিছু বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছিল। তারা কি সেই জিনিসগুলোকে এতটাই সাইডলাইন করে দিল যে তারা নিজেরা বুঝতে পারছে না তাদের ডোমেস্টিক পলিটিক্সটা আস্তে 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 কিভাবে বিদেশি শক্তির হাত বাড়ছে, সেটা তাদের বুঝতে এতটা দেরি হয়ে গেল। আজকে যে ঘটনাগুলো ঘটছে, অবভিয়াসলি আপনি জেনে রাখুন এতে চায়নার ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে। এবং আজকে জামাতের যে পাওয়ারটা গেইন করেছে জামাত, আজকে যে জায়গায় জামাত দাঁড়িয়ে আছে, সেই জামাত কিন্তু দিশাহারা জামাত বা জামাতের যে অ্যাক্টিভিটি গুলো আমরা দেখে অভ্যস্ত, যে ভীষণভাবে উইমজিক্যাল কিছু কাজকর্ম, সেটা কিন্তু নয়। তারা কিন্তু আজকে একটা আন্দোলনকে স্টেপ আপ করলেন, সেই আন্দোলনটাকে আরো বৃহত্তর ভাবে ক্যাটালাইজ করে আজকে একটা গভর্নমেন্টকে টপল করে দিল, করে দিয়ে একটা অল্টারনেট গভর্নমেন্টকে তুলে আনছে। আমরা অলরেডি কিছু লিস্ট পাচ্ছি যেখানে পাবলিক অলরেডি নমিনি দিতে শুরু করে দিয়েছে, কে কি পদে যাবে বা কে কি জায়গায় যাবে। পয়েন্টটা হচ্ছে এত প্রিপারেশন টাইম তার আগে থেকে পেলো কি করে, বা এটা যদি সাডেন অ্যাক্টিভিটিও হয় তাহলে এই ডকুমেন্টেশন গুলো আগে থেকে তৈরি হচ্ছে কি করে? তার মানে নিশ্চয়ই প্রিপারেশন গুলো চলছিল পেছনে পেছনে, এখন সেই জিনিসগুলো রিভিল হচ্ছে। আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াটা ভালো করে লক্ষ্য করে দেখেন, এত গভীরে না গেলেও দেখবেন প্রতিটা অ্যাক্টিভিটি বাংলাদেশে ঘটছে যেটা অ্যান্টি গভর্নমেন্ট অ্যাক্টিভিটি, প্রতিটা অ্যাক্টিভিটির থেকে রিল তৈরি হচ্ছে, বিভিন্ন রকম মোটিভেশনাল জিনিসপত্র তৈরি করা হচ্ছে যাতে আরো মাস মুভমেন্ট তৈরি হয়, আরো মাস ইনক্লুশন তৈরি হয়। এই জিনিসগুলো কিন্তু আমি আপনাকে বলছি ভীষণ প্ল্যান্ড অ্যাক্টিভিটি, এবং এই প্ল্যান্ড অ্যাক্টিভিটিতে আননেসেসারিলি শুধুমাত্র ছাত্রদের দোষ দিয়ে লাভ নেই। হতে পারে এটা ইনিশিয়েশনটা হয়েছিল ছাত্রদের আন্দোলন থেকেই, বাট এটা লার্জার পিকচারটা আমাদের বুঝতে হবে। এই লার্জার পিকচারে ইন্টারন্যাশনাল এজেন্সিসরা ইনভলভ আছে, এই লার্জার পিকচারে বিভিন্ন রকম ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি ইনভলভ আছে, এবং অ্যাজ এ হোল এই লার্জার পিকচারে ইন্টারনাল যে কনস্পিরেসি গুলো আছে, ইন্টারনাল যে ডিফারেন্সেস আছে অফ ওপিনিয়ন এন্ড ডিফারেন্সেস অফ আইডিওলজি, সেগুলোকে ভীষণভাবে কাজে লাগানো হয়েছে। ঠিক এই জায়গা থেকেই শুভাশিস দা, এই যে ইন্টারনাল কনস্পিরেসি যে তত্ত্বটা আপনি দিলেন, আমি এই জায়গা থেকেই আসবো। শেখ হাসিনা যখন অ্যাড্রেস করছিলেন এই বিষয়গুলো নিয়ে ছাত্রদের উদ্দেশ্যে, তিনি বারবার করে বলছিলেন যে এই আন্দোলনের সঙ্গে জামাত রয়েছে, এই আন্দোলনের সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমি রয়েছে, বিএনপি রয়েছে, এবং তিনি ইঙ্গিত করেছিলেন যে আইএসআই এর প্রচ্ছন্ন মদত রয়েছে, যে কারণে বিএনপি এগুলো প্ল্যান করছে। মানে পুরোপুরি প্ল্যান্টেড একটা আন্দোলন দেখানো হচ্ছে ছাত্র আন্দোলন, কিন্তু পুরোপুরি প্ল্যান্টেড। এবারে প্রশ্ন হচ্ছে যে এর পরবর্তী সময় যখন আমরা ভারত নিয়ে আলোচনা করব, কারণ এই আন্দোলনেই আমরা দেখেছি শুধুমাত্র যদি বাংলাদেশের অন্তর্বর্তী বিষয় নিয়ে আন্দোলন হতো একরকম, ভারত বিরোধী স্লোগান পর্যন্ত উঠেছে এই আন্দোলনে। এর পরবর্তী সময়ে তাহলে কি ওই যে সন্ত্রাসবাদ তত্ত্ব, তারপর এই যে ভেতরের যে জিহাদি যে সংগঠনগুলো যেগুলো নিয়ে একটা জোর চর্চা, সেইগুলো মাথাচাড়া দেবে এবারে বাংলাদেশে, যেটা ভারতের জন্য অনেক সমস্যার বা কঠিন হতে চলেছে? দেখুন,
প্রথম কথা হচ্ছে যেই সংস্থাগুলোর নামগুলো আপনারা বললেন সেইগুলোকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি টুল অফ অপারেশন। তারা টুল, তারা হচ্ছে ছেনি হাতুড়ি খুন্তি এরকম টাইপের জিনিসপত্র যেগুলো দিয়ে কাজটা করা হয়। কিন্তু তাদের পেছনের যে শক্তিগুলো আছে তারা শুধুমাত্র তো অশান্তি জেনারেট করার জন্য এত কিছু করে না। মেন জানবেন, যে কোনো রকম গভর্নমেন্ট টপলিং প্রসিডিওরের মেন অ্যাচিভমেন্ট যেটা যে কোনো রকম এজেন্সি অ্যাচিভ করতে চায় সেটা হলো ইকোনমিক কন্ট্রোল। তো এই ইকোনমিক কন্ট্রোলটা যখনই তারা অ্যাচিভ করতে চাইবে তার সাথে টেরিটোরিয়াল কন্ট্রোল বা ইনফ্রাস্ট্রাকচারাল কন্ট্রোলটা অটোমেটিক্যালি সেগুলোর সাথে ম্যাপ হয়ে যায়। যদি সেইগুলোর সাথে অটোমেটিক্যালি ম্যাপ হয়ে যায় তাহলে ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে রকম আন্তর্জাতিক বর্ডার লাইন আছে সেই বর্ডার লাইনটা মানে অনেক জায়গায় গিয়ে মিশে গেছে। আমরা এরমও জানি এখানে অনেক রকম বর্ডার লাইন আছে যেটা প্রপারলি মানে ভাগ করাও নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি বাংলাদেশ গভর্নমেন্ট এরকম স্টেবল হয়ে গেল, মানে যদি হয়ে যায় বলাটার থেকে বলে দেওয়া ভালো যে হয়ে গেল, এই আনস্টেবল পজিশনে যে চলে গেল, আজকে বিদেশি যদি যে কোনো দেশ যে কোনো শক্তি যদি বাংলাদেশে ইন্টারভিন করে তাদের অপারেশনাল টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা তাদের হাতে নিয়ে নেয় তাহলে অটোমেটিক্যালি তাদের ক্রস বর্ডার অসমোসিস তারা করবে, যেটাকে খুব টেকনিক্যালি বলতে গেলে, খুব ক্লিয়ার কাট বলতে গেলে এই পার থেকে ওই পারে আসা, ওই পার থেকে এপারে যাওয়া। এই যে আস্তে আস্তে বাংলাদেশের একটা জায়গায় চলে এলো যেখান থেকে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ একটা পোটেনশিয়াল সিকিউরিটি থ্রেট হয়ে গেল। এই জিনিসটা কিন্তু আজ থেকে 2 দিন 3 দিন আগেও এই কথাটা আমি এত হলফ করে আমি কেন আমার মতো বহু মানুষ এরকম টিভি চ্যানেলে বসে বলতে পারতাম না যে বাংলাদেশ ইজ এ পোটেনশিয়াল সিকিউরিটি থ্রেট। বাংলাদেশ ওয়াজ নেভার এ পোটেনশিয়াল সিকিউরিটি থ্রেট, বাট ইয়েস বাংলাদেশের বহু জিনিস হতো বা ঘটছিল যে জিনিসগুলো ইন্ডিয়াকে আনকমফর্টেবল জোনে বা চিন্তা করতে বাধ্য করছিল। বাট বাংলাদেশ ইজ নাও আ পোটেনশিয়াল সিকিউরিটি থ্রেট। আরেকটা কথা আপনাকে আমি বলি, আপনি যদি ভালো করে এই ছাত্র আন্দোলনটা দেখেন, প্রথমে রিজার্ভেশনস নিয়ে শুরু হলো, তারপর আস্তে আস্তে কিছু ভিডিও কিছু রিলস আমরা দেখতে পেলাম ডাইরেক্টলি ইন্ডিয়াকে তারা অ্যাকিউজ করছে, ডাইরেক্টলি ইন্ডিয়ান গভর্নমেন্টের রিলেশনশিপ উইথ বাংলাদেশ গভর্নমেন্টকে অ্যাকিউজ করছে। আচ্ছা আমাকে একটু একটু ডিটেলে বোঝান তো ব্যাপারটা, বা আপনি নিজের বুদ্ধি ইউজ করে বলুন তো কথাটা, যে বাংলাদেশের ছাত্রদের প্রতি একটা অন্যায় হলো, আমি ধরেই নিলাম তর্কের খাতিরে একটা রিজার্ভেশন এলো যেটা তাদের ছাত্র মেনে নিতে পারলো না, তার সাথে ভারতবর্ষের সরকারের সাথে বাংলাদেশের সরকারের সম্পর্কটা কি থাকলো, মানে কি কি সম্পর্ক আছে তাই সেই জিনিসটার সাথে? এটা তো নয়। এডুকেশন ইজ এ অ্যাবসলিউট ইন্টারনাল পলিসি ম্যাটার, সেটার সাথে এটা ডিফেন্স পলিসিও না, এটা আন্তর্জাতিক সম্পর্ক পলিসিও না, তাহলে এর সাথে কি সম্পর্ক গঠন হয় বাংলাদেশে? কিন্তু বাংলাদেশ কি করলো, বাংলাদেশ আস্তে আস্তে এটা স্ট্রাকচারটা এমন নিয়ে গেল যে ইন্টারন্যাশনাল একটা ফেস তৈরি করলো, ফেসটাকে ইন্টারন্যাশনাল এনিমি তৈরি করলো, সেই এনিমিটাকে ইন্ডিয়া।